পরিপ্রশ্ন তৃতীয় ভাগ, স্বামী গুরু মহারাজের সঙ্গে কথোপকথন। আমি মনে হয় এই পাঠটা পূর্বে একবার পাঠ করেছি। এই অংশটি আমি পুনরায় আমার গুরু ভাই বোনেদের জন্য পাঠ করছি। প্রশ্ন: মহাপুরুষ মহারাজের কাছে স্বামীজি প্রসঙ্গ কিছু শোনেননি মহারাজ? মহারাজ: স্বামীজিকে ঠাকুরের অন্য সন্তানেরা সম্পূর্ণ ভিন্ন চোখে দেখতেন, সে কথা শুনেছি। মহাপুরুষ মহারাজ স্বামীজিকে কী দৃষ্টিতে দেখতেন সেরকম একটি ঘটনার কথা মনে পড়ছে। সে ঘটনাতে আমিও উপস্থিত ছিলাম। একদিন রাতে প্রসাদ পাওয়ার পর আমরা মহাপুরুষ মহারাজের কাছে রয়েছি। মঠ বাড়ির পূর্ব দিকের বারান্দায় মহারাজ গঙ্গার দিকে মুখ করে ইজি চেয়ারে বসে, সামনে আমরা কয়েকজন সাধু ব্রহ্মচারী মেঝেতে বসে। অনেক রকম প্রসঙ্গের পর স্বামীজির কথা বলল। একের পর এক ঘটনা, কী সব আলোচনা হয়েছিল এখন কিছুই মনে নেই। সেসব কথা লিখে রাখা, এমনকি সযত্নে মনে রাখা তাগিদও তখন আমরা তেমন অনুভব করিনি। তাদের সান্নিধ্যে আমাদের মন প্রাণ আনন্দে এতই ভরপুর হয়ে যেত যে আলাদা করে কিছু সংগ্রহ করে রাখা কখনো মনেই উঠত না। যা হোক, শুধু মনে আছে বহুক্ষণ, তা 2-3 ঘন্টা তো হবেই, শুধুই স্বামীজি প্রসঙ্গ করলেন। মহাপুরুষ মহারাজ যখন থামলেন, রাত অনেক হয়ে গেছে। মহারাজ খুব গম্ভীর, স্তব্ধ। আলো আঁধারেও দেখা যাচ্ছে মহারাজের মুখ আরক্তিম, চোখের পাতা ভারী, চুপ করে বসে আছেন। আমরা নির্বাক, নিষ্পন্দ। বেশ কিছুক্ষণ পর 2টো বাজার ঘণ্টা পড়ল। থমথমে পরিবেশ। দ্বিজেন মহারাজ কাছে এসে মহারাজকে 2 বাহুতে স্পর্শ করে বললেন, মহারাজ, রাত অনেক হয়েছে, চলুন এখন শোবেন একটু। দ্বিজেন মহারাজ এ কথা শেষ না করতেই মহাপুরুষ মহারাজ যেন গর্জে উঠে খুব দূরের সঙ্গে বললেন, কি ঘুম? ঘুম কোথায় চলে গেছে? স্বামীজির এত কথা বলো, আবার ঘুম থাকে নাকি? স্বামীজির কথা বলে কত রাত আমরা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। স্বামীজির কথা বলে ঘুম টুম সব পালিয়ে যায়। স্বামীজির কথা বলো, কি ইন্সপিরেশন! আমার তো এতটুকু ক্লান্তি নেই, দিব্যি ঝরঝরে লাগছে। স্বামীজি আমাদের ঘুম ভাঙাতে এসেছিলেন। জেগেছি, আর কি ঘুমাই রে। মহারাজের প্রতিটি কথা যেন এক শক্তি প্রবাহের মতো আমাদের দেহ মনে শিরশির করে সঞ্চারিত হচ্ছিল। সেই অনুভব বর্ণনা করা আমাদের সাধ্যাতীত। বেশ অনেকক্ষণভাবে কেটে গেল। এবারে দ্বিজেন মহারাজ মহাপুরুষ মহারাজকে ধীরে ধীরে তুলে তাঁর ঘরে নিয়ে গেলেন। আরেকটা ঘটনা, তখন স্বামীজি স্বয়ং রয়েছেন মঠে। ঘটনাটি শুনেছি স্বামীজির শিষ্য সেবক কানাই মহারাজের স্বামী নির্ভয়ানন্দর কাছে। একদিন সন্ধ্যার পর স্বামীজি রাজা মহারাজকে তাঁর ঘরে ডাকলেন। মহারাজ আসতেই স্বামীজি বললেন, রাজা, আজ তুই আমাকে একটু বেশ করে দোলাই-মালাই করে দে তো দেখি। এরা ঠিক পেরে ওঠে না, ওদের যেন সব কচি খোকার হাত। আর কানাই মহারাজকে বললেন, আজ আমায় মেসেজ রাজাই করবে, তুই এখন আয়, কিছুক্ষণ পর আবার আসিস। কানাই মহারাজ দেখলেন মুহূর্তে রাজা মহারাজ পালোয়ানের মতো কাপড়টাকে কাছা দিয়ে স্বামীজির শরীরের উপর হাঁটু ঘেরে বসে দোলাই মারা শুরু করে দিয়েছেন। কানাই মহারাজ ঘরের বাইরে বসে অপেক্ষা করছেন। প্রায় 40 মিনিট কেটে গেছে, স্বামীজি এখনও ডাকছেন না। কৌতূহলী হয়ে কানাই মহারাজ ভেজানো দরজাটা একটু ফাঁক করে ঘরের ভিতর যেন কোনো কাজের জন্য গেছেন এমন ভাব করে এটা ওটা খুঁজছেন। দেখলেন মহারাজ তার পালোয়ানি দশাশয় শরীর নিয়ে স্বামীজিকে মেসেজ করতে করতে একেবারে ক্লান্ত, সত্যিই হাঁপাচ্ছেন এবং দরদর করে তাঁর সারা শরীরে ঘামের ধারা বইছে। স্বামীজি কিছুতেই পাওয়ার আগেই কানাই মহারাজ বেরিয়ে এলেন। প্রায় ঘণ্টাখানেক পরে মহারাজ স্বামীজির ঘর থেকে বেরিয়ে এলে স্বামীজি কানাই মহারাজকে ডাকলেন এবং হাত পাখার বাতাস করতে বললেন। এদিকে রাতে প্রসাদ পাওয়ার পর স্বামীজির ও রাজা মহারাজের কয়েকজন চেলা কানাই মহারাজের কাছ থেকে স্বামীজি মহারাজকে দিয়ে এতক্ষণ মেসেজ করানোর ঘটনাটি শোনেন। তাদের মনে দ্বিধা, দ্বন্দ্ব এবং অবশেষে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মত প্রকাশ করেন, মহারাজ মঠের প্রেসিডেন্ট, আমাদের গুরু, তাকে দিয়ে স্বামীজি সামান্য কাজ করালেন, আমাদের বললেই তো হতো, ইত্যাদি। আবার স্বামীজির কোনো চেলা বললেন, আমরা থাকতে মহারাজকে এত কষ্ট দেয়া কেন, আমাদের ডাকলেই তো হতো, আমরা একটু পুরুষেবা করে ধন্য হতাম। অবশেষে কিভাবে এবং কার কাছে তাদের মনের সংশয়টি খুলে ধরা যায়
ভাবতে ভাবতে সাধুরা ঠিক করলেন ব্যাপারটি প্রসাদ পাওয়ার পর মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করলেই হয়। সেরকম সিদ্ধান্ত করে কয়েকজন সাধু মহাপুরুষ মহারাজের কাছে গেলেন এবং সন্ধ্যার ঘটনাটি সবিস্তারে বর্ণনা করে স্বামীজির এইরকম ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলেন। সব শুনে মহাপুরুষ মহারাজ আনন্দে অধীর হয়ে উঠলেন এবং উৎফুল্ল হয়ে বারে বারে বলতে লাগলেন, আহা আহা, রাজার কি ভাগ্য! সত্যি রাজাকে দিয়ে স্বামীজি 1 ঘন্টা দোলাই মালাই করিয়েছেন। আহা আহা, রাজার কি সৌভাগ্য! ওর জীবন ধন্য হয়ে গেল। আহা, আমায় যদি স্বামীজি ডাকতেন, আহা, আমায় যদি একটিবার স্বামীজি এই সুযোগ দিতেন, আমার জীবন সার্থক হতো, কৃতার্থ হতাম। স্বামীজি স্বয়ং শিবাবতার, তাঁর দেহের সামান্য সেবা দুর্লভ। এরকম বলতে বলতে মহাপুরুষ মহারাজ যেন আনন্দে উন্মত্ত হয়ে উঠলেন এবং রাজা মহারাজের ভাগ্যের প্রসন্নতা ভেবে যার কন্যায় আহ্লাদিত হচ্ছেন দেখে অর্বাচীন সাধুরা একেবারে হতভম্ব বিস্মিত। এরপর শ্রী ঠাকুর স্বামীজির স্বরূপ সম্পর্কে কী কী বলতেন সেসব কথা মহাপুরুষ মহারাজ কিছু বললেন। নবীন সাধুরা সেসব শুনে অত্যন্ত খুশি হয়ে মহাপুরুষ মহারাজকে শ্রদ্ধাবনত চিত্তে একে একে সাষ্টাঙ্গ প্রণাম করে তাঁর কাছ থেকে বিদায় নিলেন। শেষের দিকে মহাপুরুষ মহারাজ কথাবার্তা খুব একটা বলতে পারতেন না। মহাপুরুষ মহারাজের মহাপ্রয়াণ দিবসে একটি দৃশ্য এখনো মনে ভেসে ওঠে। মহারাজের পত্র পুষ্প মাল্লাদি ভূষিত পুত দেহ মঠের সব মন্দির পরিক্রমা করে মঠ প্রাঙ্গণে স্বামীজি রাম গাছটির নিচে খাটে শায়িত। অগণিত সাধু ব্রহ্মচারী ও ভক্ত একে একে মহারাজের পাদপদ্মে অন্তিম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে চারপাশে দণ্ডায়মান। এমন সময় কলকাতার বেদান্ত মঠ থেকে গাড়ি করে এলেন অভেদানন্দজি মহারাজ। গাড়ি থেকে নেমে জুতো জোড়া একটু দূরে খুলে রেখে হাত দুটো জোর করে এগিয়ে এলেন মহাপুরুষ মহারাজের চরণদ্বয়ের ঠিক কাছে। ভক্তি গদগদ কণ্ঠে হাত জোর করে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক স্পষ্ট উচ্চারণে আবৃত্তি করে মহাপুরুষ মহারাজের পাদপদ্মে নতমস্তক হয়ে প্রণাম করলেন। ধেয়ং সদ্য পরিভবগ্নমভীষ্ট দোহং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যম ভূতার্তিহং প্রণতপাল ভবদ্দীপূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। শ্রীমদ্ ভাগবতম। শ্লোকটির অর্থ, হে প্রণত পালক মহাপুরুষ, সর্বদা ধ্যানযোগ্য ইন্দ্রিয়াদিজনিত পরাভবনাশ অভীষ্টপদ পরম পবিত্র গঙ্গাদি তীর্থের আশ্রয় শিব ব্রহ্মাদি বেদগণের বন্দনীয় শরণ্য ও ভৃত্যজনের আর্তিহর ও সংসার সাগরের পৌতস্বরূপ আপনার পাদপদ্মে আমি বন্দনা করি। সে দৃশ্য চোখ বুঝলে এখনো যেন দেখতে পায়। সমাপ্ত।